হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নিচ্ছি লেডি কনস্টেবল যে পরীক্ষা, মেইনস পরীক্ষা, যেটা গতকালকে হয়ে গিয়েছে, অর্থাৎ 21শে জানুয়ারি 2024 এর মেইনস পরীক্ষা হয়েছে। তো সেটারই ম্যাথসের কোশ্চেন, যেগুলো ম্যাথের কোশ্চেন এসেছিল, গণিতের প্রশ্নগুলো, সেগুলোর সলিউশনস আজকের এই ভিডিওতে দেখবো। দুটো ক্লাস করাবো, একটাতে ম্যাথসের কোশ্চেন আর একটাতে রিজনিং এর কোশ্চেন। এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো। অলরেডি একদিন হয়ে গিয়েছে, তো হয়তো অনেকেই দেখেছো এর আগে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিওস গুলো। বাট অ্যাজ আ টিচার আমি আমার তরফ থেকে আমার যে সলিউশন, বেস্ট পসিবল সলিউশনস, কিভাবে এগুলো সলভ করতে পারতে সেটা তোমার সাথে শেয়ার করছি। অ্যাজ ইট ইজ কোশ্চেন যেরকম ছিল আমি সেভাবেই নিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা দেখবো আমরা কিভাবে বেস্ট সলিউশন পসিবল কি হতে পারতো এটার। দেখো, এক নম্বর একটা কোশ্চেন বলছিল যে একটা সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। কত? 899 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের কোশ্চেন অনেকবার আমরা করেছি। আমাদের কি দেখতে হয়, আগে যে ভাগশেষটা ছিল 63, আগে যে ভাগশেষ ছিল সেইটাকে নতুন যেটা দিয়ে ভাগ দিচ্ছি এটা দিয়ে ভাগ দেব, দেওয়াতে যে ভাগশেষ থাকবে সেটাই উত্তর। তাহলে 29 দুইয়ে কত হয়? 58, হাতে থাকে কত? 5, ভাগশেষ কত পড়ে থাকে? 5। এটাই হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। ওকে, সো পরের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো পরের কোশ্চেন কি আছে আমাদের এখানটায়। নেক্সট যেটা কোশ্চেন আমাদের আছে সেটা বলছে যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? প্রতিকূলের যে গতিবেগটা আমরা জানি, প্রতিকূলের যে গতিবেগ হয়, আপস্ট্রিম বলে ইংরেজিতে, প্রতিকূলের গতিবেগ ইজ ইকুয়াল টু কি হয়? স্থির জলে যে নৌকার গতিবেগ, আর তার থেকে বাদ হয়ে যায় আমার স্রোতের গতিবেগটা। এবার এই গতিবেগটা আমাকে কি বলেছে? 45 মিনিটে যাচ্ছে 12 কিমি। তাহলে গতিবেগ কত? গতিবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে কতটা যাচ্ছে, দূরত্ব বাই টাইম। তো দূরত্ব হচ্ছে 12 কিমি, দূরত্ব 12 কিমি, টাইম কত? 45 মিনিট। কিন্তু এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ আছে, এটাকেও কিমি প্রতি ঘন্টা করব তাহলে। তা মিনিটকে ঘন্টা করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ দিতে লাগবে। তো বেসিক্যালি এই 60টা পাল্টি খেয়ে গেল আমার উপরে, তাই না? তাহলে এখানে দেখো 5 নং 45, ঠিক আছে বলতে, বা 15 3 45, 15 4 60, 3 4 12, অর্থাৎ 4 4 16। অর্থাৎ এই যে গতিবেগটা সেটা আমি পেয়ে গেলাম কত? 16 কিমি প্রতি ঘন্টা। আর বোটের স্পিড, স্থির জলে নৌকার গতিবেগ 30 দেওয়া আছে, আমাকে এটার মান বের করতে হবে। তাহলে যদি এটার মান বের করতে হয় তো এটাকে মনে করো এই পারে আনি, তাহলে আমার এস এস হলো। ওকে, আর এটা 30, 30-এর থেকে আমার 16 বাদ চলে যাবে, তাহলে কত হবে? 14। তাহলে 14 কিলোমিটার এটা হয়ে যাবে কার গতিবেগ? স্রোতের গতিবেগ। পরের প্রশ্ন দেখি। দেখো তার পরের প্রশ্ন, অর্থাৎ আমি এগুলো যেরকম একটা কোশ্চেন পেপার পেয়েছি নেট থেকে, সেখানে যেরকম নাম্বারিং ছিল আমি সেভাবে করে দিয়েছি। ওকে, এক ব্যক্তি একটা টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। একটা টিভিকে কত? 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 18% লাভ হতো। তো আগে 10% ক্ষতিতে বিক্রি করছিল, এখন 18% লাভ হচ্ছে। তাহলে দামটা বাড়ানোর জন্য ওর কত বাড়লো দেখো, 10% ক্ষতিটাও মেকআপ হয়ে গেল, এক্সট্রা 18% ওর প্রফিট, মানে 28% দাম বাড়িয়েছে ও জিনিসটার। তো এই 28%-এরই দাম আমাকে দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 5600 টাকা। 28%-এর ভ্যালু যদি 56 টাকা হয়, তাহলে ওকে যদি 20% লাভ রাখতে হয় তাহলে কত দামে বিক্রি করতে হবে? 120%। এটা বিক্রয় মূল্য হবে, সেটার ভ্যালু আমি ডাইরেক্ট বের করবো। 28 দুনা 56, তাহলে 200, 12 দুনা কত হলো? 24,000, 24,000। এটার থেকে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন যদি দেখি, এখানে একটা দেওয়া আছে অ্যালজেব্রা টাইপ অফ কোশ্চেন। দেখো ভালো করে কি দেওয়া আছে এটা। এখানে দেওয়া আছে যে 4x minus 3y is to 2x plus 3y is equal to 1:3 হলে x is to y এর মান কত? তো কিছু না, এটা 4x minus 3y divided by 2x plus 3y, এটা হচ্ছে 1/3। কোনাকুনি গুণ করবো আমি, 3 4 12x আর 3 3 9y is equal to 2x plus 3y। 12x এর থেকে যদি 2x চলে যায় তোমার 10x হবে, আর 9 ও পাশে গিয়ে যোগ হলে 12y হয়ে যাবে। তাহলে দেখো আমি এখান থেকে x বাই y যদি বের করি তাহলে 12/10 পাবো, অর্থাৎ 6/5 পাবো। ওকে, 6:5 এটা হয়ে যাবে আমার এখান থেকে উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা কি বলছে এটা দেখা যাক। দেখো এটা যেটা বলেছে, বলছে 20 পাতার একটা বই আছে,
এর একটা পাতা হারিয়ে গেছে, তার মানে 19টা পাতা আছে। বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি হচ্ছে 195। হারিয়ে যাওয়া পাতার নম্বর সংখ্যা দুটি কি? ঠিক আছে, নম্বরটা যে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটো কি কি নম্বর, মানে ডিজিট গুলো কি কি আছে। এবার দেখো বা নম্বর দুটি কি কি বলেছে। 20 পাতার একটা বইতে একটি পাতা হারিয়ে গেছে। আচ্ছা, একটা পাতা যদি হারিয়ে যায় তাহলে তো আর দুটো পেজ হয়, একটা পাতা হারিয়ে গেছে মানে কি নাম্বার কি হবে, এরকম এরকম বোথ সাইডে লেখা আছে। দেখো 20 পেজের বই যদি হয় তার মানে মানে 20 পেজ, নাম্বারিং 20 আছে, বাট কিন্তু পেজ 10টা হবে। এবার দেখো নাম্বারিং গুলো হবে কিভাবে, প্রথম পেজে তুমি কত নাম্বার দেবে 1, এর ব্যাক সাইডে তুমি কত দেবে 2, এর ব্যাক সাইডে কত দেবে, তারপরে 3 আসবে, 3 4 5 হবে, 6 হবে, 7 দেবে, 8 দেবে, আমি বোঝাচ্ছি বাট এত টাইম লাগবে না, 10, তারপর বলবে স্যার 11 12, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরা এক একটা পেজ, একটা পেজের বোথ সাইড। তারপরে বলবে স্যার 13 আর 14, তারপর কি হবে 15 16, এগুলো মুখে করতে পারতাম, আমি বোঝানোর জন্য লিখছি 17 18 19 আর 20। এই তো হচ্ছে ব্যাপার। এবার যদি তুমি বলছো এদের কি বলছে পাতাগুলো নম্বরের সমষ্টি, তাহলে নম্বরগুলো কি কি আছে সমষ্টি সবগুলোর, মানে আমার বেসিক্যালি 1 প্লাস 2 প্লাস করতে করতে আপ টু 20 অব্দি এই সমষ্টিটা। ঠিক আছে, কত বলছে পাতাগুলো সমষ্টি 195। যেগুলো পাতা আমার টোটাল যদি সমষ্টি করি কত হবে, 1 থেকে শুরু করে 20 অব্দি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 মানে 21/2, n ইন্টু n প্লাস 1/2। তাহলে 2 10 20, 210 আসা উচিত ছিল সমষ্টি, কিন্তু আমার আসছে কত সমষ্টি 195 কোনগুলোর, যেগুলো পাতা এখন আছে। তাহলে যে হারিয়ে গেছে পাতা দুটো, সেই পাতা দুটোর নম্বরের সমষ্টি কত হবে বলবে, 5-এর পরে 195, তাহলে 5 15, তার মানে যে পাতা দুটো হারিয়ে গেছে তার নাম্বার গুলোর সমষ্টি 15 হওয়া উচিত। অপশনে দেখো সেটা কোনটা হবে, 7 আর 8 হবে, যোগ করলে 15 আছে। তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, আমাদের পেজগুলোর যে নাম্বার সমষ্টি অ্যারিথমেটিক প্রগ্রেশন সমান্তর প্রগতি দিয়ে আমরা বের করে নেব। নেক্সট দেখি, একটা ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের, এরকম আমি অনেকবার করিয়েছি, 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক এত হলে ভাজ্য কত। তো আমরা জানি ভাজ্য ইজ ইকুয়াল টু কি হয়, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজককে আমরা বলে থাকি তোমার ডিভাইজার, ভাগফলকে কোশেন্ট, আর ভাগশেষ রিমাইন্ডার, ভাগশেষ। তো এখানে কি দেওয়া আছে বলছে ভাগফলটা হচ্ছে ভাগশেষের 5 গুণ, ওকে, আর ভাজক ভাগশেষের 9 গুণ। কি দেওয়া আছে, দেওয়া আছে ভাজকটা 135 আমাকে ভাজক দেওয়া আছে। আর এবার আমি আসছি যে ভাগ কি বলেছিল, ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজকটা হচ্ছিল ভাগশেষের 9 গুণ। তাহলে ভাজক ভাগশেষের 9 গুণ হলে ভাগশেষটা এর 9 ভাগ হবে, 9 দিয়ে এটাকে ভাগ করো, 9 1 কে 9, 9 5 45, 15 পেয়ে গেলাম এটা। আবার প্রথমে দেওয়া ছিল ভাগফলটা ভাগশেষের 5 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ মানে কি 75, 15 5 75, এবার সেটাকে এবার গুণ করতে হবে আমাকে। তো 75 দিয়ে যদি গুণ করো কত হয়ে যাবে, এটাকে দেখো 135 কে তুমি 75 কে 70 প্লাস 5 লিখে নাও, ওকে, তাহলে 0 7 5 35, আর দেখলো 3, 13 7 91, আর 3 94, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 5 5 25, আর দেখো 2, তারপরে 65 আর 2 67, না 5 7 5 12 2 দেখো 1, তাহলে 10,125। তাহলে 10,125 এর সাথে 15 যোগ করে দাও, তাহলে কত হবে 10,140, এটা হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট আসছি পরেরটাতে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো 32 নম্বরে বলেছে 7,000 টাকা মূলধন রাম শ্যাম আর যদুর মধ্যে ভাগ করা হয়েছে, যেখানে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম আবার যদুর থেকে 400 টাকা বেশি দিচ্ছে, মোট লাভ 3500 হলে কে কত টাকা পাবে। তো দেখো তিনজন আছে, একজন আছে রাম, একজন শ্যাম, একজন যদু। আমি যদি ধরি যদু x টাকা দিয়েছিল, তাহলে শ্যাম তার থেকে কত বেশি, 400 বেশি, মানে x প্লাস 400 হবে। আর রাম তার থেকে কত বেশি, রাম শ্যামের থেকেও 200 বেশি, অর্থাৎ x প্লাস 600। তিনটেকে যোগ করলে কত হচ্ছে 3x প্লাস 1000, তাই না। এবং এটাই টোটাল আমাকে 7,000 দেওয়া ছিল। তাহলে আমি এখান থেকে 3x এর ভ্যালু কত পাচ্ছি, 6,000 পাচ্ছি, অর্থাৎ x এর ভ্যালু আমি পেলাম 2,000। x এর মান যদি 2,000 হয়ে যায়, তাহলে এই তিনজন রাম শ্যাম আর যদু কত কত করে দিয়েছিল, স্যার 2,000 আর 6 হচ্ছে 2600 টাকা, 2,000 আর 4 2400 টাকা, আর এদিকে হচ্ছে 2,000 টাকা। তিনটের যদি আমি রেশিও করি তাহলে দেখো এটা কাটা গেল, 2 13-তে 26, 2 12-তে 24, আর 2 10-এ 20। এবার তিনটের সমষ্টি করি কত হয়, 13 আর 12 25, আর 10 হচ্ছে 35 ইউনিট। তো এই 35 ইউনিটের ভ্যালুই টোটাল দেওয়া আছে আমাকে
3500 টাকা। ওকে, তো 35, কারণ কি এটা যে অনুপাতে ইনভেস্ট করেছে সেই অনুপাতে লাভটা নেবে। তো 35-এর ভ্যালু 3500 টাকা হলে রাম কত পাবে? রাম তার মধ্যে 13 ইউনিট পাবে, তার মানে 1300 টাকা হবে এটার উত্তর। সো এটা আমাদের এখান থেকে চলে আসবে অ্যান্সার। নেক্সট দেখা যাক পরের কোশ্চেন। আচ্ছা, 33 নম্বর কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধেক 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তো দেখো এখানে কিচ্ছু নেই, আমার টোটাল টাইম 5 ইউনিট দেওয়া আছে আর টোটাল 20 ঘন্টা বলছে। তাহলে 5-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 5 4 20, 1-এর মান 4, অর্থাৎ এই 3-এর মান হচ্ছে 12, আর বাকি বাঁচলো 8, অর্থাৎ বাকি যে টাইমটা সেটা হচ্ছে 8 ঘন্টা। অর্থাৎ 8 ঘন্টায় বাকি অর্ধেক গেছে। তো বাকি অর্ধেক মানে কি 60 কিলোমিটার, 120-র অর্ধেক। তাহলে 8 ঘন্টায় যদি 60 গিয়ে থাকে তাহলে স্পিড কত ছিল? 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। তারপরে আসি নেক্সট কোশ্চেন। দেখো বলছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটা কি? তো পরপর দুটো অখণ্ড সংখ্যা মানে কি? পরপর মানে কি একটা এক্স হলে পরেরটা x+1 হবে। তো এইটাকে যদি আমি স্কোয়ার করে দিই আর এটাকে যদি এটা করে দিই, তো এইটা আমাকে দেওয়া আছে 37। কত? 37। এখান থেকে কি হবে? এটা x² + 2x + 1 মাইনাস x² = 37। x² গেল, 2x = কত? 37 থেকে 1 গেলে 36, আর x এর মান হয়ে গেল আমার 18। তো বৃহত্তম সংখ্যাটা কত হবে? 18-র সাথে 1 যোগ করো, বড় সংখ্যাটা হয়ে যাবে 19। ঠিক আছে, নেক্সট দেখা যাক পরেরটা। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 160 মিটার, আর কি বলছে দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ যদি আমি 10 মিটার বাড়িয়ে দিই এটি একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যায়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? তো দেখো 10 10 করে তুমি বাড়াচ্ছ। আমি যদি কনসেপচুয়াল জিনিসটাতে আসি, যে এটা আমার আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 160। পরিসীমা 160 মানে আমরা জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমার পরিসীমা হয়। তার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এখান থেকে কত? 2 8 16, 2 4 8 84, x প্লাস ওয়াই। অর্থাৎ যদি দৈর্ঘ্যটাকে আমি x বলি আর প্রস্থকে যদি আমি y নামকরণ করি তাহলে x প্লাস ওয়াই হচ্ছে কত? আমার 84। পরবর্তীতে বললো দৈর্ঘ্যকে তুমি 10 মিটার কমিয়ে দিলে, তাহলে x এর জায়গায় তুমি করে দিলে x - 10, আর y এর জায়গায় যদি তুমি 10 মিটার বাড়িয়ে দাও, ও যে প্রস্থকে 10 মিটার বাড়িয়ে দিলাম, তো তাতে পরে কি দাঁড়ালো আমার? এটা কিছু হলো? পরিবর্তন হলো না, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আমার 84 থাকলো। ঠিক আছে, পরিসীমাটা আমার সেমই থাকলো। পরিসীমা আমার আগে যা ছিল পরিসীমা পরবর্তীতে আমার সেমই থাকলো। এটা হচ্ছে মেন গল্প, যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুতে কোনো পরিবর্তন হলো না যদি দৈর্ঘ্যকে আমি কমাই বা বাড়াই। কিন্তু তাহলে আগেকার পরিসীমা যদি 160 হয়ে থাকে তাহলে বর্তমান পরিসীমাটাও 160, কিন্তু বর্তমানে ওটার আয়তক্ষেত্র নেই, বর্গক্ষেত্র হয়ে গেছে। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4টে বাহুর সমষ্টি। সেটা যদি 160 হয়ে যায় তাহলে একটা বাহু কত হবে? 160-কে 4 দিয়ে ভাগ করো, 40। কারণ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে 40 40 করে। তো আমাকে কি বললো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো ভাই এটা যদি 40 করে হয় তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে কত ছিল? দৈর্ঘ্যটাকে আমি কি করেছিলাম? দৈর্ঘ্যটাকে আমি কমিয়েছিলাম না দৈর্ঘ্যটাকে? তাহলে অ্যাকচুয়াল যে দৈর্ঘ্য সেটা 40-এর জায়গায় ছিল 50, আর প্রস্থটা বাড়িয়েছিলাম তো সেটা 50-এর জায়গায় হচ্ছে 30। তাহলে গুণ করলে কত? 1500। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল ছিল। নেক্সট দেখো, 39 নম্বর প্রশ্ন বলেছে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। বাক্সটার উচ্চতা 10 সেন্টিমিটার হলে তার মেঝের প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত খরচ হবে? তো বেসিক্যালি একটা বড় বাক্স আছে যেটার মেঝেটা হচ্ছে গিয়ে বর্গাকার, কিন্তু এটার হাইটটা আবার একটু বেশি। কারণ দেখো বেশি মানে কম, এটা হচ্ছে মেঝের যে ক্ষেত্রফল সেটা 144। তো মেঝেটা একটা বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল যদি 144 হয়ে যায় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? এর বর্গমূল অর্থাৎ 12। অর্থাৎ যে মেঝেটা আছে, মেঝেটা যেটা দেখতে আর কি, তো সেটা বর্গক্ষেত্র আর কি, মেঝেটা যেটা বর্গক্ষেত্র, তো তার বাহুর দৈর্ঘ্য 12 12 করে। ঠিক আছে, এটা আমি বুঝলাম। এবার এটা না লম্বা, আমি হ্যাঁ বোঝাতে পারবো না ছবিটা তোমাদের, এরকম লম্বা টাইপের একটা বা যেমনই হোক আর কি, বোঝার চেষ্টা করো এখানটায়। ওকে, সো এটা যেটা বাড়ছে আর কি, তো সেইটা হচ্ছে কত দেওয়া আছে? 10 আবার দেওয়া আছে। মেইনলি এটা একটা আয়ত ঘনকে পরিণত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে।
তো মোদ্দা কথা, এর যদি ভিতরে তুমি পাত বসাতে চাও তাহলে ভেতরে সবগুলো তলের ক্ষেত্রফল বের করতে হবে। এটাকে একটা প্রিজম কনসিডার করো, প্রিজম মানো। তো সেক্ষেত্রে তোমার সমগ্র তল করতে গেলে ভূমি আর মেঝের ক্ষেত্রফল মানে ভূমি আর ছাদের ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল 144 হলে ছাদেরও 144, অর্থাৎ 288। এইবার যেটা হলো, চারটে পার্শ্বতল আছে, তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? ভূমির পরিধি নিতে হবে। ভূমির পরিধি কত স্যার? বাহুর দৈর্ঘ্য 12 করে হলে ভূমির পরিধি বা পরিসীমা 48 ইন্টু হাইট কত? হাইট হচ্ছে 10, তাহলে কত হলো? 480। যোগ করো 8, 8 আর 8 16, হাতে থাকলো 1। এত বর্গ সেন্টিমিটার এরিয়া হলো। 1 বর্গ সেন্টিমিটারে কি বলেছে? কত? 10 টাকা করে খরচা হয়। তাহলে টোটাল খরচা কত হবে? 7680 রুপিস। ওকে, তারপরে কি আছে? এটা কে একজন তুলেছিল ফটো, আঙুল দিয়ে তুলেছে, যাই হোক, তো তার আঙুলটাও দেখে নাও, ভাইরাল হয়ে যাক। এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে, এবিসি কি বলছে? একটা বৃত্তাকার পথ বরাবর একই দিকে যাত্রা শুরু করলো। এবিসি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘুরে একই স্থান থেকে যাত্রা শুরু করে। কখন আবার তারা মিলিত হবে? তো আমাদের কি বের করতে হবে? লসাগু বের করতে হবে, অর্থাৎ 252, 308 এবং হচ্ছে 198। ওকে, তো 4 6 24, 4 4 16, না 2 দিয়ে দিই, 2 12 24, 2 6 12, 2 15, 2 9 18, 1 গেল, 2 9 18। ওকে, 3 দিয়ে দেওয়া যাবে? 3 দিয়ে যাবে না। 11 1 11, 11 দিয়েও যাচ্ছে না। আর আচ্ছা, লসাগু বের করছি আমরা, 2 দিয়ে দিই, 2 6 12, 2 3 6, 2 7 14, 1 গেল, 2 7 14, এটা যাবে না। আচ্ছা, 11 দিয়ে দিলে কি হবে? 11 7 77, 11 9 99, 9 7 63, 9 1 9 আর 7 1 1। ওকে, তাহলে আমার লসাগু কত আসলো? 2 2 4, 4 নং 36 ইন্টু 11, 4 নং 36 ইন্টু 11 ইন্টু 7, তাই তো? তাহলে 11 6 66, হাতে থাকলো 6, 11 3 33 আর 6 39, 7 6 42, হাতে থাকলো 4, 7 নং 7 6 42 4, 63 আর 4 67, 6 7 3 21 আর 6 হচ্ছে 27। 2772 কি হলো? 2772 সেকেন্ড। তাহলে 2772 সেকেন্ডকে আমি যদি 60 দিয়ে ভাগ দিই, কত হয়ে যাবে? দেখো, 6 4 24 হলো 7, 37 নামলো নিচে, 2 নামিয়ে নিলাম, তারপরে 6 দিয়ে দিলে 360। ওকে, তার মানে দেখা যাচ্ছে 46 সামথিং আসবে, 46 মিনিট 12 সেকেন্ড। তো এটাই আমাদের এখান থেকে উত্তর। তারপরে কোশ্চেন আসছি, কি বলছে? এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর ঘোড়া পরিবর্তন করে। যারা আমার পেইড কোর্সে আছো, মানে যে প্রিমিয়াম ব্যাচ আছে স্মার্ট ম্যাথসে, যেখানে আমি এটা করিয়েছি কিছুদিন আগেই, 2 দিন আগে করিয়েছি, টাইম ডিস্টেন্স স্পিড, দেখতে পাবে যে সেম টু সেম ডিটো কোশ্চেনটাই করিয়েছিলাম, একদম ডিটো এই কোশ্চেনটাই আছে। 90 কিলোমিটারে কতক্ষণ টাইম লাগবে? তারা বলতে পারো একদম এক্সাক্ট এটাই আছে। তো আমি এটা দাবি করছি না যে আমার কমন চলে এসছে, বাট এসছে কমন, ঠিক আছে? যারা করে গিয়েছিলেন লাস্ট কয়েকদিন, 2 দিন আগে করেছি, দেখে গেছিলে, এটা পেরে গিয়েছো। এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, ঠিক আছে ভাই, তো 90 কিমি যদি ওকে যেতে হতো, তাহলে ওর টাইম লাগতো কত? 5 ঘন্টা। কিন্তু 5 ঘন্টা লাগবে না, ও রাস্তায় রাস্তায় দাঁড়াচ্ছে। কতবার দাঁড়াচ্ছে দেখো? প্রত্যেক 7 কিমি পর পর দাঁড়াচ্ছে। তাহলে এই 90 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেও দাঁড়াবে কতবার? 7 দিয়ে ভাগ দাও, 12 7 84। আর তো যাবে না, কারণ তারপরে ভাগ দিতে গেলে ওটা 90 ক্রস হয়ে যায়, ওর ওপারে গিয়ে ও ঘুমাক, রেস্ট করুক, কোনো যায় আসে না। তাহলে মাঝখানেও 12 বার দাঁড়াবে এবং প্রত্যেকবার 6 মিনিট করে, অর্থাৎ 72 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট ও রেস্ট নিচ্ছে। তাহলে ওই টাইমটা এর সাথে এক্সট্রা জুড়ে যাবে, 6 ঘন্টা 12 মিনিট, এক্ষেত্রে হয়ে যাবে অ্যান্সার। এবার বলছে যে এক এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায় তার মোট লাভে শতকরা। আর আমি কতবার বলেছি এই কোশ্চেনটাতে, মনে আছে? যে এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর 21% হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা 21% ধরবে, তাই করেছে। দেখো, অ্যাকচুয়ালি এটা আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, যেটা পার্সেন্টেজের, কিন্তু এটা হয় না, অ্যাকচুয়ালি আলাদা আসে, বাট এটাই ধরে অনেক ক্ষেত্রে। সো 21 আছে, তো যদি এটা অপশনে 21 থাকে তাহলে তোমরা 21 করে দেবে, আর যদি 21 না থাকে, ওই দেখবে ভগ্নাংশে উত্তর থাকে, তাহলে আলাদাভাবে বের করবে। তো যাই হোক, দেখো, মানে মোদ্দা কথা, কোনো না কোনো বই থেকে টুকেছে, দাহা একদম টুকেছে এই কোশ্চেন্স গুলোকে। আচ্ছা, এ এবং
বই হোক বা অনলাইন হোক বা যে কোনো জায়গার থেকে হোক। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? ঠিক আছে ভাই, তো এ এর দক্ষতা বি এর ডবল, বি এর দক্ষতা 1 তো এর দক্ষতা 2। এ আর বি মিলে একদিনে 3 ইউনিট কাজ করতে পারে এবং 6 দিনে মোট কাজ করে, তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 6 × 3 = 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ তুমি এ কে একা করতে দাও তাহলে ও কত টাইম নেবে? 3×3 = 9 দিন। ওকে, সো এই হচ্ছে উত্তর। নেক্সট দেখো, মাতা এবং কন্যার, ঠিক আছে, পিতা পুত্রের জায়গায় মাতা কন্যা দিয়েছে, ভেরি গুড। চলো, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তো 7:1 আছে, ওকে, পরে কত হয়ে যাবে? 4:1। ডিফারেন্স দেখবো, স্যার 6-এর ডিফারেন্স, 3-এর ডিফারেন্স ঠিক করতে হবে। এটাকে 2 দিয়ে গুণ দেবো, 2 × 4 = 8, 2 × 1 = 2, এটা 7:1ই থাকবে, তাহলে 6-6 ডিফারেন্স হয়ে যাবে। এই ডিফারেন্সটা কত হয়ে গেল? 1। আর সেটাই আমাকে বলছে 5 বছর, তাহলে 1-এর ভ্যালু 5, 1-এর ভ্যালু 5 বছর। তাহলে বলছে তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? বর্তমান বয়স মানে পার্থক্য কত? 6। তো বর্তমান পার্থক্য বের করো, চাই পরে পার্থক্য বের করো, বয়সের পার্থক্য সেমই থাকবে। তো আমাকে 1-এর ভ্যালু 5 হলে 6-এর ভ্যালু হচ্ছে 30, সেটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, 57 নম্বর কোশ্চেন কি দেখি, 57 বলতে মানে হ্যাঁ পরীক্ষাতে ছিল আর কি। চৌবাচ্চা একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। আমি এইরকম এই কোশ্চেনটাও করিয়েছি আমার পেইড কোর্সে আর কি। তো যাই হোক, পূর্ণ চৌবাচ্চা খালি হয়, এবং আমাদের ইউটিউবও কোনোদিন হয়তো এরকম করিয়েছি। চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রত্যেক মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট টাইম লাগে। তাহলে চৌবাচ্চাটাতে কত লিটার জল ধরে? তো যদি শুধু লিকটা থাকে, ছিদ্রটা থাকে, তাহলে 8 মিনিটে চৌবাচ্চাটা কি হয়ে যায়? খালি হয়ে যায়, 8 মিনিটে খালি হয়। কিন্তু যেহেতু এর সাথে একটা নল বা একটা পাইপ যুক্ত আছে, সেক্ষেত্রে চৌবাচ্চাটা ভর্তি হতে 24 মিনিট টাইম লাগছে। কত? সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট। তো আমি এদের লসাগু নিলাম 24, এটাকে বললাম 8×3, এটাকে বললাম 8×3 = 24, আর এটাকে বললাম আমি 24×1 = 24। এবার গল্পটা দেখো, যে যখন লিকটা থাকে, লিকটা প্রত্যেক মিনিটে বলতে পারো 3 ইউনিট করে জল খালি করতে পারে, এটা মাইনাস মানে খালি করা বোঝানোর জন্য। কিন্তু যখন ওর সাথে পাইপটা আছে তখন 1 ইউনিট করে ভর্তি হচ্ছে, খালি হচ্ছে না। প্রত্যেক মিনিটে 1 ইউনিট এক্সট্রা ভর্তি হচ্ছে। তার মানে আমি বলতে পারি পাইপটা প্রত্যেক মিনিটে 4 ইউনিট করে জল সাপ্লাই দিচ্ছে। ও 4 ভরছে আর এ 3 খালি করছে, আলটিমেটলি 1 করে ভর্তি হচ্ছে প্রত্যেক মিনিটে, 4 ইউনিট পার মিনিট। ওকে, এবার কোশ্চেনে বলা ছিল যে এই নলটা 5 লিটার জল সাপ্লাই করতে পারে, ঠিক আছে, প্রত্যেক মিনিটে। তাহলে 1 মিনিটে 5 করতে পারে, আমরা বলছি 4 করতে পারে। তো আমাদের তো ধরা এটা, তাহলে এই 4 ইউনিটের ভ্যালুই হচ্ছে অ্যাকচুয়ালিতে 5 লিটার। 4 ইউনিট মানে হচ্ছে 5 লিটার। তো আমাকে বের করতে বলেছে চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত, তো সেটা হচ্ছে 24। তো 4-এর ভ্যালু যদি 5 হয়, 24 কত হবে? 4×6 = 24, মানে 6×5 = 30, 2×9 = 60। ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, তো আমরা দেখছি 30 উত্তর আসছে, বাট অপশনে কোথাও 30 নেই। এবার এখানে লজিকটা বোঝো, দেখো এখানে ওরা কি বলেছে ভালো করে এই জায়গায় ধ্যান করো, যে একটা নল দিয়ে যখন প্রত্যেক মিনিটে 5 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করলে চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হতে, ভর্তি হতে কথা লেখা আছে 24 মিনিট টাইম লাগে। তো ভর্তি হতে মানে কি, এইটা যখন আমি করছি এটা ভর্তি হচ্ছে, কিন্তু এই যে 1 ইউনিট যেটা বেরোলো সেটা ভর্তি হওয়া বেরোলো, যে এল আর পি দুজনে যদি একসাথে কাজ করে তাহলে প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে ভর্তি হয়। এল একা কাজ করলে প্রত্যেক মিনিটে 3 ইউনিটও খালি করে। তাহলে দেখা যাচ্ছে এল যদি 3 ইউনিট খালি করে দেয়, কিন্তু আলটিমেটলি দুজনের একসাথে কাজ করার ফলে 1 ইউনিট করে ভর্তি হচ্ছে, তার মানে এটা স্বাভাবিক ব্যাপার যে এল 4 ইউনিট করে জল সাপ্লাই দিচ্ছে। ও 4 ইউনিট সাপ্লাই দিচ্ছে আর লিকটা 3 ইউনিট খালি করে দিচ্ছে, তো আলটিমেটলি 1 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে পি এর ক্যাপাসিটি হচ্ছে 4 ইউনিট করেই। আর আমাকে বলা ছিল প্রত্যেক মিনিটে 4 লিটার জল 5 লিটার জল সাপ্লাই দিতে পারে, আর আমরা বলছি 4। তাহলে 4-এর ভ্যালু যদি 5 হয় তো 24-এর ভ্যালু কত হবে? 4×6 = 24, তো 6×5 = 30, এটাই উত্তর হবে। কিন্তু যদি আমি এখানে বলি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি না, আমি বলি সেক্ষেত্রে চৌবাচ্চাটি খালি হতে, মানে যখন নল একা খালি করে তখন খালি হতে লাগে হচ্ছে 8 মিনিট। কিন্তু যদি নলটার সাথে চলে, লিকটা একা খালি করলে 8 মিনিটে, যদি নলটার সাথে লাগিয়ে দিই তাহলেও খালি হবে, কিন্তু তখন খালি হতে 24 মিনিট, মানে জাস্ট একটু বেশি টাইম লাগবে। সেইটা যদি বলি তাহলে কিন্তু গল্পটা ডিফারেন্ট হয়ে যাবে। কি ডিফারেন্ট হবে?
যে স্যার লিকটা যদি একা খালি করে তাহলে প্রত্যেক মিনিটে 3 ইউনিট খালি করে, কিন্তু পাইপটা থাকার জন্য মানে ভর্তি করার নলটা থাকার জন্য মাত্র 1 ইউনিট খালি হচ্ছে। কেন? তার মানে আমি তখন বলবো স্যার পাইপটার ক্যাপাসিটি 2 ইউনিট, ও 2 ইউনিট করে জল ভরে দিচ্ছে, সেই জন্য 3 ইউনিটের জায়গায় 1 ইউনিট খালি হচ্ছে। তাহলে পাইপের ক্যাপাসিটি 2 হয়, তখন আমি বলবো স্যার 2 এর মান হচ্ছে 5 লিটার, তাহলে 24 মানে কি 2 × 12 গুণ, তাহলে 12×5 = 60 লিটার, সেক্ষেত্রে এটা আসবে। যদি এখানে সম্পূর্ণ ভর্তি বলে ইন দ্যাট কেস কিন্তু আমাদের 30 উত্তর হবে, খালি বলে এটা মোস্ট প্রবাবলি এটা টাইপিং মিস্টেক কিছু হতে পারে। দেখো নেক্সট, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, ঠিক? তার আসলের পরিমাণ কত? তো 8% হারে 2 বছর, তাহলে 8% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়? 8 + 8, আর এদিকে 8 8 64/100, তার মানে 16.64%। এই 16.64% এর ভ্যালু আমাকে দেওয়া আছে কত? 83.2। তাহলে আসল তো 100% হবে। আচ্ছা, এখানে একটা জিরো লাগিয়ে দিলাম, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দেবো 2 ঘর পর, যেহেতু দশমিক হয়ে যাচ্ছে। 4 দিয়ে ভাগ দাও, 4 4 16, 4 16 64, 4 2 8, 0 4 8 32, 2080, ঠিক আছে? তো এইটা আমার কাটা গেল 4 দিয়ে কাটলে। আবার 4 দিয়ে কাটতে পারি, 104, 4 5 20, 520, 104, 13 দিয়ে, 13 8 104, 104 5-এই কাটা যাবে না, 104 5-এ ডাইরেক্ট কাটবে, 5 × 100, 500। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, মানে আসল আর কি। দেখো তারপরেরটা কি বলছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রত্যেক ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটার মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তো একটার স্পিড কত আছে ভাই? 40, আর একটার স্পিড হচ্ছে 60, রেশিও 2/3। তো কোন স্থানে যেতে যে গতিবেগের অনুপাত হয় টাইমের অনুপাত তার উল্টো, অর্থাৎ 3/2 হয়। অর্থাৎ এই ট্রেনটা দেখা যাচ্ছে 1 ইউনিট সময় বেশি লাগছে, আর সেটাই আমাকে 3/2 ঘন্টা দেওয়া আছে। 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা। তাহলে যদি 1 ইউনিটের ভ্যালু এটা হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 দিয়ে এটাকে গুণ দাও, 3 ঘন্টা। তার মানে যখন ও 60-এর স্পিডে যাচ্ছিল তখন ওই জায়গাটায় পৌঁছাতেও 3 ঘন্টা টাইম লাগছে। তাহলে জায়গাটার দূরত্ব কত হবে? দূরত্ব = গতিবেগ ইন্টু কত সময় লাগলো, অর্থাৎ 180। এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, 12 জনের একটা দল আছে, সেই দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত বছর? ঠিক, তো যাদেরকে তুমি বাদ দিলে তাদের টোটাল কত? 50, তাই না? 50 বছরে দুজন টোটাল, এদেরকে তুমি বাদ করে দিলে, এর পরিবর্তে দুজন পুরুষ এলে প্রত্যেকের গড় 2 বছর করে বাড়ে। কতজন ছিল? 12 জন। তাদের গড় যদি 2 বছর করে বাড়ে মানে 24 বৃদ্ধি পেল। তাহলে যে নতুন দুজন লোক ঢুকলো তাদের বয়সের সমষ্টি কত? এই 50 তো হবেই, তার সাথে এক্সট্রা 24 হবে, অর্থাৎ 74 বছর হবে তাদের টোটাল বয়স। তাহলে তাদের গড় কত? 2 দিয়ে ভাগ দাও, 37 বছর করে হবে সেই দুটো লোকের পুরুষের গড় বয়স। নেক্সট দেখো, x + y + z = বলছে 9 হয়, x² + y² + z² 31, অ্যালজেব্রার কোশ্চেন। তো এটার ভ্যালু কত? তো এটার একটা মানে সমীকরণ ফর্মুলা আছে, ওটা করতে পারি, বাট একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটু অন্যভাবে করব, যেটা সলিউশন করা আছে। এখানে আছে এক্স ওয়াই জেড, তিনটে চলরাশি বা তিনটে ভ্যারিয়েবল, কিন্তু ইকুয়েশন আছে দুটো। তো তিনটেই ভ্যারিয়েবল আর দুটো ইকুয়েশন থাকলে আমরা সলভ করতে গেলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে জিরো ধরে সলভ করতে পারি। যে আমি একটার মানকে জিরো ধরে নিই, তাতে আমার কোনো এফেক্ট পড়বে না উত্তরে। আমি জেড কে জিরো মনে করে নিলাম, তাহলে আমার সমীকরণটা একটু ছোট হয়ে গেল। স্যার এক্স প্লাস ওয়াই এর মান হয়ে গেল 9, আর x² + y² এর মান হয়ে গেল 31। আমাকে বের করতে হবে x³ + y³ এর মান, এটার মান বের করতে হবে। অঙ্কটা চেঞ্জ হয়ে গেল কেন? জেড এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, এই পার্টটা ভ্যানিশ। তাহলে কি আমাকে আর কিউবের ফর্মুলাতে যে অতটা ঝামেলা করতে হবে, ছোট হয়ে গেল। এবার চাইলে তুমি এখানে ভ্যালু পুট করে চেক করে করে করতে পারো, বা ফর্মুলা দিয়েও তুমি x³ + y³ এর মানে যেতে পারি, বাট আমরা চেষ্টা করবো যদি দেখে বুঝে যাওয়া যায়। যেমন দেখে নাও, এটা 5, আর এটা যদি তুমি 4 নাও, 5 আর 4 9, 5 এর স্কয়ার 25, আর ওদিকে 4 এর স্কয়ার 16, বেশি হয়ে যাবে, হবে না। 6 3 9 না, 7, 5 আর 4 9 হবে না।
তো জাস্ট বোঝা যাচ্ছে না, তাহলে আমরা সলভ করে নিই, কোনো যায় আসে না। আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা বের করতে গেলে কি কি লাগবে? এক্স ওয়াই বলে এক্স ইন্টু ওয়াই এই টার্মটা লাগবে, তো দরকার আছে আমার। আমি দেখতে পাচ্ছি স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 31। এটার ভ্যালু আমি জানি কত, 9, তাহলে 9 স্কোয়ার 81 মাইনাস 2xy 31। তাহলে 2xi-টাকে ওপারে নিয়ে যাও আর 31 কে এপারে আনো, বিয়োগ করে দাও, তাহলে 50 হয়ে যাবে। তার মানে 25, অর্থাৎ xy এর ভ্যালু আমি পেয়ে গেলাম 25। ওকে, xy এর ভ্যালু 25 পেয়ে গেছি। এইবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কি হয়ে যাবে স্যার? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এটার মান আমি কত জানি? 9 জানি। ওকে, আমি জানি এটার মান কত, 9। তাহলে 9 এর কিউব কত হবে? 729। ওকে, আর এখানেও এক্স প্লাস ওয়াই এর মান কত? 9। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 9, আর 3xy 25 3 75। কত? 25 3 75। তাহলে এটা আমি গুণ করে দিই, 9 5 45, 4 9 7 63 আর 4 67। 5 এর পরে 4 9, 7 এর পরে 5 12, তো কত আসলো? 54। তো এটা আমাদের এখান থেকে উত্তর। ওকে, নেক্সট দেখা যাক কি আছে। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করেছে যদি 10% উভয় বিষয় ফেল করে। তো ভাই 10% ফেল করেছে উভয়ে, ঠিক। ইংরেজিতে ফেল করেছে, আচ্ছা 5 দেওয়া আছে, দেখো 85% ইংরেজিতে পাস, তাহলে ফেল কত? ফেল 15%। তো ইংরেজিতে ফেল 15, শুধু ইংরেজিতে ফেল কত? 15 থেকে 10 বাদ দিয়ে দেবো, শুধু ইংরেজিতে ফেল, শুধু ইংরেজিতে। ওকে, আর অঙ্কে পাস করেছে 80, তাহলে বাকিরা ফেল, মানে 20% অঙ্কে ফেল। সেই 20% এর মধ্যে শুধু অঙ্কে ফেল, কারণ বোথ তো 10 জন আছে না, তো শুধু অঙ্কে ফেল কত হবে? 20 থেকে 10 বাদ দিলে 10, এটা হলো এটা। তার মানে ফেলুয়া পার্টি হলো 10 10 20 25, 25% হয়ে গেল ফেলুয়া পার্টি। তাহলে উভয় বিষয়ে পাস করা স্টুডেন্ট হচ্ছে 75, বাকিটা 78 নম্বর। এইটা দেওয়া আছে, আমাকে ক্যালকুলেশন করতে হবে, সিম্পলিফিকেশন। তো 213-কে যদি আমি এটা দিয়ে 10 দিয়ে গুণ করি, তাহলে দশমিক কি এক ঘর ছিটকে যাবে দিকে, মানে সরে যাবে, 21.3 হয়ে যাবে। এটাকে 100 দিয়ে গুণ করা মানে কি দশমিক 2 ঘর সরে গেল, 321.3 হয়ে গেল। এটা মাইনাস হয়ে যাবে এর থেকে, তাই না? আর কি আছে? প্লাস যদি 1000 দিয়ে এটাকে গুণ দাও, তাহলে 3 ঘর মানে 200, এইটা 0.2 হয়ে যাবে, এটা প্লাস সাইন। এই তো ব্যাপার, এটা 3 ঘর ওদিকে সরে গেল। তার মানে এইটার সাথে যদি আমি এটাকে আগে যোগ করে নিই, 21.3 আগে যোগ করি, তাহলে 3 আর 2 5, 2 2 2 4, এটা। এটার থেকে বাদ করে দিই আমি 321.3, তাহলে 3 এর পরে 2, 1 এর পরে 1, 2 এর পরে 2 4, 3 এর পরে 8, 1821.2 হয়ে যাবে উত্তর। দেখো তারপরে 125-এর পাওয়ারে যদি x ইজ ইকুয়াল টু 3125 হয়, x এর মান কত? তো এটা আমাকে বের করতে বলেছে। তো 125-কে তো আমি এমনিতে লিখতে পারি কত? 5 এর কিউব, তাহলে 5 এর পাওয়ারে 3x হয়ে গেল এটা। আর 3125 5 এর কত পাওয়ারে হয় দেখো তো? 5 পাচ্ছে 25, 5 পাচ্ছে 25, 5 এ 125, 125 5 এ হচ্ছে 625, 625 5 এ হয়ে যায় 3125, মানে 5 টু দি পাওয়ার, এটা হয়ে যাচ্ছে 5। ওকে, তাহলে এখানে কম্পেয়ার করলে সূচকের নিয়ম অনুযায়ী বেস ভ্যালু ইকুয়াল হলে পাওয়ার গুলো ইকুয়াল হবে। তাহলে x এর মান হচ্ছে 5/3, এটা আমাদের এখান থেকে উত্তর। এরপরে কোশ্চেন, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়, আসলের পার্থক্য কত টাকা? তো কি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটো ভিন্ন অর্থ রেখেছে, তার মানে প্রথম ক্ষেত্রে যে টাকাটা রেখেছো সেটা যদি পি টাকা হয়, P1 হয়, পরে P2 টাকা হয়, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই। তো প্রথম ক্ষেত্রে P1 এর উপর তোমার 8% হারে 4 বছর মানে কি 32%, আর পরেরটাও P2 এর 32%। এই দুটোর যে পার্থক্য সেটা তোমাকে বলছে 160 টাকা। তো এখান থেকে তো ভাই 32% আমার কমন যাবে, তাহলে আমি P1 মাইনাস P2 তার উপরে আমি বলতে পারি 32%, মানে 32/100। তাহলে এখানে দেখো কত হয়, এখানে একটা 16 10 160, 16 2 32, 2 5 10, ওকে, 2 5 10, তাহলে 500 হয়ে যাবে P1 মাইনাস P2, P1 মাইনাস P2 105 500 টাকা, এটা হয়ে যাবে এখান থেকে উত্তর। ওকে,
তো এই ছিল এই পার্টে আমাদের যেটা পরীক্ষা এসেছিল। আমি এর পরের পার্টে রিজনিংটাও তোমাদের সলভ করে দেবো। দেখো আমি যতটুকু কোশ্চেনগুলো করি দেখতে পেলাম খুবই বেসিক, একদম প্রিভিয়াস ইয়ার ছেপে তুলে দেওয়া। এবং আমি যে কোর্সটা করিয়েছি ম্যাথে, যারা করেছো তারাই ভালো বলতে পারবে, ম্যাক্সিমাম কোশ্চেন্স গুলো আমি করিয়েছি এর মধ্যে, ঠিক আছে? মানে একটু হয়তো ডেটা এদিক ওদিক থাকতে পারে, এবং ইউটিউবও তোমাদেরকে করিয়েছি, যারা রেগুলার ফলোয়ার তারা জানো। তো যদি তোমরা ইউটিউব থেকে দেখে শিখতে পারছো, দ্যাট ইজ অল ওকে, আমার চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল হোক। আদারওয়াইজ যদি মনে হয় একটা ডেডিকেটেড ওয়েতে একদম প্রথম থেকে শেষ অব্দি ম্যাথটা শিখতে চাও, যে সব এক জায়গাতে একদম পুরো কোর্স কমপ্লিট মনে হয় তোমার, এবং যে ম্যাটেরিয়াল গুলো পাবে সেগুলো বারবার রিভিশন করতে থাকবে, তাহলে এই কোর্সটা জয়েন করতে পারো। স্মার্ট ম্যাথস এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে, অথবা smartmaths.in ওয়েবসাইটও লগ ইন করতে পারো। এছাড়া ওখানে আরো কিছু কিছু কোর্সেস রয়েছে ডাব্লিউবি পুলিশ রিলেটেড, এর আগে অনেকবার আমি ওগুলো করিয়েছি। ডাব্লিউসিএস এর প্রিভিয়াস ইয়ার এটসেট্রা কিছু কিছু কোর্সেস এর মধ্যে আছে ফাস্ট ক্যালকুলেশনে, সেগুলো তোমরা জয়েন করতে পারো। এই ভিডিওতে এইটুকু। এই রিজনিং এর পার্টটা আমি খুব শীঘ্রই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাহলে গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।